তো শুরু করে দিচ্ছি। আজকে তোমাদের পড়াবো হচ্ছে তাপগতিবিদ্যা পড়াবো। আমাদের শেষ হলো হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্বের পরে আমরা তাপগতিবিদ্যা পড়ছি। যাই হোক, গ্যাসের গতীয় তত্ত্বের অনেক কিছুই আমাদের এই চ্যাপ্টারে লাগবে। তা তাপগতিবিদ্যা শুরু করতে গেলে আমরা শুরুতেই বলবো অভ্যন্তরীণ শক্তিটা কি জিনিস। দেখো, তাপগতিবিদ্যা আমাদের চ্যাপ্টারের নাম, তাপ গতিবিদ্যা। অভ্যন্তরীণ শক্তিটা কি? ফার্স্ট যেটা আমরা ই দিয়ে, ক্যাপিটাল ই অথবা ইউ দিয়ে লিখতাম, ক্যাপিটাল ইউ, সেটা ছিল আমাদের ইউ ইজ ইকুয়াল টু F/2 nRT। এটা অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলকে বোঝাবে, কিন্তু আমরা আদর্শ গ্যাস পড়ছি জন্য এখানে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে না, সেই জন্য স্থিতিশক্তি থাকে না, শুধুমাত্র গতিশক্তি থাকে। তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে শুধুমাত্র গ্যাসের গতিশক্তিকে আমরা বুঝবো, এবং সেই অভ্যন্তরীণ শক্তি আবার কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কোনো বস্তু বা সংস্থার কণাগুলির স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফলকে বোঝায়। আচ্ছা, দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের স্থিতিশক্তি থাকে না, স্থিতিশক্তি শূন্য। সুতরাং আদর্শ গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি হবে, সুতরাং ইউ ইজ ইকুয়াল টু, অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দিয়ে লিখি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি ইউ ইজ ইকুয়াল টু, বা এটাকে আমরা কে দিয়েও লিখছিলাম, কি কে না তো ই দিয়ে, ই ইকুয়াল টু F/2 nRT। তার মানে শুধুমাত্র অণুগুলির গতিশক্তিকেই বোঝায়, কারণ স্থিতিশক্তি শূন্য। আবার এখান থেকে আমরা বুঝতে পারছি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করছে। তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার উপর আরেকটা জিনিস, গ্যাসের দেখো ডিগ্রিজ অফ ফ্রিডমের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর। তারপরে কিছুটা প্রকৃতি, আর কিছুটা কি পরিমাণের উপর নির্ভর করে। অনেক সময় প্রশ্ন হয় যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে। তবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে ফার্স্ট অভ্যন্তরীণ শক্তির পরিমাণটা কত সেটা তুমি লিখে দাও আগে, F/2 nRT। এখান থেকে দেখে দেখে বলে দাও। এফ মানে স্বাধীনতার মাত্রা, এক এক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা এক এক রকম হবে। হ্যাঁ, আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাহলে F এর ভ্যালু 3। যদি আদর্শ গ্যাস বলে তখন কিন্তু আমি প্রকৃতি লিখবো না, কারণ এটা তখন স্থির হয়ে গেল, F এর ভ্যালু 3। আচ্ছা, তাহলে F এর ভ্যালুর উপর নির্ভর করছে, পরিমাণের উপর নির্ভর করছে, কত মোল গ্যাস না হলো, মানে কত ভরের গ্যাস না হলো তার উপর নির্ভর করবে, এবং তাপমাত্রার উপর নির্ভর করবে। আচ্ছা, তাহলে এই প্রকৃতিটা কিন্তু যদি আদর্শ গ্যাস বলে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রকৃতিটা আমরা লিখব না। আচ্ছা, গেল অভ্যন্তরীণ শক্তি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু, বা ই দিয়ে আমরা যদি লিখি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির সূত্র, তোমরা সবাই জানো, এইটা F/2 nRT হলো। নেক্সট দেখো, এই তাপ গতিবিদ্যা চ্যাপ্টার পড়তে গেলে আমাদের একটা বিষয় জানতে হবে, তাপগতীয় সংস্থা এটা কি? তাপগতীয় সংস্থা হচ্ছে নির্দিষ্ট সীমা দ্বারা আবদ্ধ কতগুলি বস্তু কণার সমষ্টি। ধরো একটা পাত্রের মধ্যে আবদ্ধ গ্যাস নেওয়া হলো, তার মানে এখানে প্রচুর গ্যাসের অণু আছে। তাপগতীয় সংস্থা বলতে বুঝি পাত্রের মধ্যে আবদ্ধ গ্যাসটাকে, ঠিক আছে? এবার
তাপগতীয় সংস্থার আমরা সংজ্ঞা দিচ্ছি। তাপগতীয় সংস্থা কি লিখবো সংজ্ঞা? নির্দিষ্ট সীমা দ্বারা আবদ্ধ বস্তু বা বস্তু সমষ্টি কে তাপগতীয় সংস্থা বলে। যেমন পাত্রে আবদ্ধ গ্যাস, এটা তাপগতীয় সংস্থা। সংস্থার বাইরে যা কিছু থাকবে সেটাকে আমরা বলি পারিপার্শ্বিক। পারিপার্শ্বিক আর লিখলাম না। এইবার এই তাপগতীয় সংস্থাকে বর্ণনা করার জন্য কতগুলি চলরাশির সাহায্য আমরা নিয়ে থাকি। সেই চলরাশিকে বলা হয় তাপগতীয় চলরাশি বা তাপগতীয় অপেক্ষক। তাহলে তাপগতীয় অপেক্ষক কি? আমরা লিখছি তাপগতীয় অপেক্ষক বা চলরাশি। দেখো, তাহলে আমরা এরকম ভাবে লিখি, কোন তাপগতীয় সংস্থাকে বর্ণনা করার জন্য কতগুলি রাশিকে ধরে নিতে হয়। এই রাশিগুলিকে তাপগতীয় চল বলে। তাপগতীয় চল কি জিনিস বা চলরাশি আমাদের হলো। তাপগতীয় চলরাশির উদাহরণ যদি বলা হয় তাহলে আমরা উদাহরণ হিসাবে লিখতে পারি চাপ, আয়তন, তাপমাত্রা। এগুলো ছাড়া গ্যাসকে আমরা বর্ণনা করতে পারবো? গ্যাসের অবস্থা বর্ণনা আমরা করতে পারবো না। তাপমাত্রা, তারপরে আরো আছে অভ্যন্তরীণ শক্তি ইত্যাদি। এগুলো হচ্ছে তাপগতীয় চলরাশির উদাহরণ। এদের মধ্যে আবার দুই প্রকার চলরাশি আছে। কতগুলি চলরাশি সংস্থার ভরের উপর নির্ভর করে আর কতগুলি সংস্থার ভরের উপর নির্ভর করে না। ব্যাপক চল কি? ব্যাপক চল যে সমস্ত তাপগতীয় চলরাশি সংস্থার ভরের উপর নির্ভর, যে সমস্ত চলরাশি সংস্থার ভরের উপর নির্ভর করে তাদের ব্যাপক চল বলে। উদাহরণ, যেমন ভরের উপর কে নির্ভর করে? যেমন আয়তন। দেখো, আয়তন ভরের উপর নির্ভর করে। ধরো আমি এখানে একটা পাত্রে গ্যাস নিলাম। গ্যাসকে যদি আমি এই গ্যাসটাকে যদি দুই ভাগ করি মাঝখান দিয়ে, ওয়াল দিয়ে, আয়তন অর্ধেক হয়ে গেল। সেখানে তো গ্যাসের ভরও তাহলে অর্ধেক। তাহলে ভরের উপর নির্ভর করলো তাহলে গ্যাসের আয়তন। তাহলে আয়তন ভরের উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি গ্যাসের ভরের উপর নির্ভর করবে। আমি যদি এখানে অল্প ভর নিই, অল্প আরো সেপারেট করি, এইখানকার অভ্যন্তরীণ শক্তি আর এইখানকার অভ্যন্তরীণ শক্তি নিশ্চয়ই আলাদা হবে। বুঝতে পারছো? তার মানে ভরের উপর নির্ভর করছে 1 নম্বর আয়তন, 2 নম্বর অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, এবার যেগুলো ভরের উপর নির্ভর করবে না সেগুলো হচ্ছে সংকীর্ণ চলো। যে সমস্ত তাপগতীয় চলরাশি সংস্থার ভরের উপর নির্ভর
করে না তাদের সংকীর্ণ চল বলে। আচ্ছা দেখো, ভরের উপর নির্ভর করবে না। উদাহরণ, আমি প্রথম উদাহরণ দিচ্ছি উষ্ণতা। আমি একটা পাত্রে গ্যাস আছে, আমি এখানে একটা অংশ নিলাম আর ওখানে একটা অংশ নিলাম। এই অংশের উষ্ণতা আর ওই অংশের উষ্ণতা সেমই থাকবে। সমগ্র গ্যাসের উষ্ণতা সেম যদি হয়, T°C হয়, তাহলে নিশ্চয়ই এইটুকু অংশের উষ্ণতা T°C, ওইটুকু অংশের উষ্ণতা T°C। ভরের উপর নির্ভর করুন না, সেম। আচ্ছা, আর কি? উষ্ণতার পরে চাপ। এই গ্যাস যে চাপ দিচ্ছে দেওয়ালে, এখানে একই বেশি পরিমাণ গ্যাস, চাপ সমান সমানই দিচ্ছে, ভরের উপর নির্ভর করলো না। তাহলে চাপ, উষ্ণতা, সংকীর্ণ চল। আর কি হতে পারে? ঘনত্ব। গ্যাসের ঘনত্ব, সব জায়গায় ঘনত্ব, আণবিক ঘনত্ব সেম থাকে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আগে পড়া ছিল যে সমগ্র আয়তনের যে কোনো জায়গার আণবিক ঘনত্ব সমান থাকবে। তাহলে আমি উদাহরণ, উষ্ণতার সঙ্গে আমি দিতে পাচ্ছি চাপ, দিতে পাচ্ছি ঘনত্ব, দিতে পাচ্ছি, তারপরে ইত্যাদি করে দাও। আচ্ছা, হলো সংকীর্ণ চলো আর ব্যাপক চলো। তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবে স্টেট ফাংশন, অবস্থার অপেক্ষক আর পথ অপেক্ষক। সংকীর্ণ আর ব্যাপক ছাড়াও চলরাশিকে আরো দুই ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে অবস্থার অপেক্ষক একটা বলা হবে, আর একটা বলা হবে পথ অপেক্ষক। অবস্থার অপেক্ষক দেখো, অবস্থার অপেক্ষক যে সমস্ত তাপগতীয় চলো শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করবে। অবস্থা চেঞ্জ করলে সেই চলরাশির মান চেঞ্জ হবে। অবস্থা যদি একই থাকে তাহলে চলরাশির কোনো চেঞ্জ হবে না। তার মানে আমি যদি গ্যাসের অবস্থার পরিবর্তন করি তাহলে অবশ্যই অবস্থার অপেক্ষকের পরিবর্তন হবে। কিন্তু কিভাবে এই অবস্থার পরিবর্তন করলাম তার উপর অবস্থার একক অপেক্ষক নির্ভর করবে না। দেখো আমি কি বলতে চাচ্ছি, আগে একটু বুঝে নাও। তাহলে ধরো আমি বললাম, আমি একটা গ্রাফ আঁকলাম, দুটো পথে, বা তুমি আরেকটা পথ দিতে পারো, তিনটা পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নিয়ে আসা হলো। এই তীর চিহ্ন দিয়ে আমরা পথগুলো বোঝাচ্ছি। এটা 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ, এটা 3 নম্বর পথ। আচ্ছা, এই অবস্থায় যখন ছিল তখন তাপমাত্রা, চাপ, আয়তন মনে করো P1, V1 আর T1। আর যখন বি অবস্থায় চাপ, তাপমাত্রা, আয়তন আলাদা, P2, V2, T2। এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, যদি আমি এর থেকে বিতে যে কোনো পথেই যাই, তাপমাত্রার পরিবর্তন সেমই হবে। বুঝতে পারছো? তাপমাত্রার পরিবর্তন মানেই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেখো, 1 পাথেও যা, 2 নম্বর পাথেও তা, 3 নম্বর পাথেও তা। তাপমাত্রার পরিবর্তন কি? T2 - T1। 1 নম্বর পাথে আসলেও T2 - T1, 2 নম্বর পাথে আসলেও T2 - T1, 3 নম্বর পাথে আসলেও এর থেকে বিতে T2 - T1। তার মানে তাপমাত্রা পরিবর্তন সেমই হচ্ছে। তাপমাত্রা পরিবর্তন মানে হচ্ছে, তোমরা তো জানো U = F/2 nRT। আমি যদি ডেল্টা ইউ লিখি তাহলে ½ nR ডেল্টা টি লিখবো। তো তাপমাত্রা পরিবর্তন যদি সেম হয় তাহলে ডেল্টা ইউ সবগুলো পাথের জন্য সেম। তাহলে আমি কি লিখতে পারি না এখানে ডেল্টা U1 ফর 1 নম্বর পাথ = ডেল্টা U2 = ডেল্টা U3। দেখা যাবে যখনই বিভিন্ন পাথে যে চলরাশিগুলি একই ভ্যালু আসবে সেটাই হচ্ছে অবস্থার অপেক্ষক। আর কিছু কিছু চলরাশি আছে যেটা নাকি পাথের উপর ডিপেন্ড করে, যেমন কার্য। তোমরা এই চ্যাপ্টারটি জেনে থাকবে যে পিভি লেখচিত্র যদি হয়, এটা যদি মনে করো পিভি লেখচিত্র, আমি এটা পিভি লেখচিত্র যদি বলি, এটাই পিভি লেখচিত্র মনে করো। পিভি লেখচিত্র যেটা হবে, ধরো এটাই লেখচিত্র। এই লেখচিত্রের নিচের যে ক্ষেত্রফলটা হয়, এই ক্ষেত্রফল দ্বারা কার্য হিসাব করা হয়। যদি আয়তন বৃদ্ধি পায়, মানে এদিক থেকে এইদিকে তীর চিহ্ন থাকে, তাহলে কার্য তখন ধনাত্মক। আর যদি আয়তন হ্রাস পায়, মানে তীর চিহ্ন উল্টো দিকে থাকে, তখন আমরা বলি কার্য ঋণাত্মক, মানে গ্যাস দ্বারা কার্য ঋণাত্মক। আমরা কিন্তু গ্যাসের কার্য হিসাব করছি। কেমিস্ট্রিতে আর ফিজিক্সে কার্য
ঠিক উল্টো সাইন ধরা হয়। গ্যাস যখন বাড়ে তখন গ্যাসের কার্য ধনাত্মক আমরা ধরি, আর গ্যাস যখন সংকুচিত হয় তখন গ্যাসের কার্য ঋণাত্মক ধরি। কেমিস্ট্রিতে যেটা নাকি একদম পুরো উল্টো। গ্যাস যখন বাড়ে তখন কেমিস্ট্রিতে কার্য ঋণাত্মক ধরা হয়, যখন গ্যাস সংকুচিত হয় তখন কার্য ধনাত্মক ধরা হয়। আর আমার এখানে গ্যাস যখন বাড়বে তখন কার্য ধনাত্মক। তাহলে এ অবস্থার থেকে যখন বি অবস্থায় যাচ্ছে, এইদিকে যখন যাচ্ছে, তাহলে কার্য ধনাত্মক, আয়তন বাড়লো। আবার আয়তন যদি কমে, আমি তীর চিহ্ন যদি এদিকে দিই, তাহলে তীর চিহ্ন দেখেই আমাকে বলতে হবে কার্য কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছে, তাতে আয়তন বাড়ছে না কমছে। যদি আয়তনের কোনো পরিবর্তন না হয় তাহলে কার্য হবে না। তোমাকে যদি বলা হয় এরকম গ্রাফ, এখানে এরকম গ্রাফ পাওয়া গেল, এইদিকে ভি এদিকে পি, তাহলে আয়তনের কোনো পরিবর্তন হলো কি? আয়তনের পরিবর্তন হয়, আয়তন ফিক্সড কনস্ট্যান্ট, তাহলে এখানে কার্য কত? শূন্য কার্য। আর এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে কার্য হবে। এই কার্য বলতে আমরা বুঝি যে নিচের ক্ষেত্রফলটা, সেটা ধনাত্মক কার্য কখন? যদি আয়তন বাড়ে। ঋণাত্মক কার্য কখন? যখন আয়তন কমে। ক্ষেত্রফলটা একবার তাহলে প্লাস ধরবো, একবার মাইনাস ধরবো। আচ্ছা, এবার দেখো এই ছবিটা দেখো, তিনটা পাথে যদি আমরা এ অবস্থার থেকে বি অবস্থায় আসি, তাহলে কি কার্য তিনটা পাথে ইকুয়াল হবে? হবে না। কারণ 1 নম্বর পাথের জন্য কার্য হচ্ছে এটা, 2 নম্বর পাথের জন্য কার্য, তাহলে এইখান থেকে ক্ষেত্রফল নিতে হবে। বুঝতে পারছো? 3 নম্বরের জন্য এই ক্ষেত্রফলটা নিতে হবে। 3 নম্বরের জন্য আমি আলাদা কালার ইউজ করি। 3 নম্বরের জন্য এই যে এইখান থেকে এইটুকু ক্ষেত্রফল নিতে হবে। তাহলে কার্য দেখো বিভিন্ন পাথে কার্যের পরিমাণ আলাদা হচ্ছে। তোমার কার্য দেখো পথের উপর নির্ভর করছে, কিভাবে যাচ্ছি এর থেকে বিতে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পাথ, কার্য পথের উপর নির্ভর করবে। কার্যকে সেই জন্য আমি বলবো পাথ ফাংশন বা পথের অপেক্ষক, পথ অপেক্ষক। আর এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তিকে আমরা বলবো স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। তাহলে কার্য এখানে W1 not equal to W2, not equal to W3, but delta U1 equal to delta U2 equal to delta U3। তাহলে পাথ ফাংশন আর স্টেট ফাংশন তোমরা বুঝতে পারলে। আমি তাহলে এবার সোজাসুজি লিখে দিই যে সমস্ত অপেক্ষক, অপেক্ষক মানেই তাপগতীয় চল, অপেক্ষক বা তাপগতীয় চল শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না, তাদের অবস্থার অপেক্ষক বলে। তাহলে উদাহরণ হিসাবে আমরা চিত্রানুযায়ী, চিত্রে আমরা ডেল্টা ইউ 1 নম্বর পাথে, ডেল্টা ইউ 2 নম্বর পাথে, ডেল্টা ইউ 3 নম্বর পাথে ইকুয়াল। তার মানে পাথের উপর নির্ভর করলো না, শুধু স্টেটের উপর নির্ভর করছে। সুতরাং অভ্যন্তরীণ শক্তি এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দুটোই, এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি ফাংশন? আমাদের স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। বুঝলাম আমরা। এবার অবস্থার অপেক্ষকের পরে আমাদের আসবে হচ্ছে পাথ ফাংশন, মানে হচ্ছে পথ অপেক্ষক। পথ অপেক্ষক যে সমস্ত তাপগতীয় চলরাশি বা অপেক্ষক পথের উপর নির্ভর করে, তাদের পথ অপেক্ষক বলে। চিত্রে, আগের চিত্রটায় W1 1 নম্বর পাথের জন্য, W2 2 নম্বর পাথের জন্য, W3 3 নম্বর পাথের জন্য এরা নট ইকুয়াল, সমান না। তাহলে পথের উপর নির্ভর করছে। সুতরাং কার্য একটি পথ অপেক্ষক। আরো আছে, কার্য যদি পথ অপেক্ষক হয়, তারপরে তাপ পথ অপেক্ষক
হবে। এক সমান করে দিই, কার্য তাপ করে দিই। কার্য যদি পথ অপেক্ষক হয়, তাপও পথ অপেক্ষক হবে। এর কারণটা দেখো, আমরা কিছুক্ষণ পরেই পড়বো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র মানে হচ্ছে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস কার্য। আমরা এরকম ভাবে পড়বো, একটা সংস্থাকে কিছু পরিমাণ যদি তাপ দেওয়া যায়, যদি ডাব্লিউ কার্য করে এবং তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে উষ্ণতার পরিবর্তন যদি হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি ডেল্টা ইউ হয়, তাহলে ডেল্টা কিউ হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ কার্যের সমান। এটাকে আমরা বলি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা দেখো, তিনটা পাথের জন্যই, আমার আগের ছবিতে তিনটা পাথের ক্ষেত্রেই তিনটা পাথ ছিল, তিনটা পাথের জন্যই ইউ সমান, এটা কনস্ট্যান্ট তাহলে তিনটা পাথের ক্ষেত্রেই। এবার ডাব্লিউ এক নম্বর পাথে বেশি, 2 নম্বর পাথে কম। এখানে ডাব্লিউ নট ইকুয়াল টু তুমি এটাও দিতে পারো, ডাব্লিউ1 গ্রেটার দেন ডাব্লিউ2 গ্রেটার দেন ডাব্লিউ3। তাহলে ডাব্লিউর উপর কিউ নির্ভর করছে, এইটা তো তিনটা পাথে ইকুয়াল, তো ডাব্লিউ যার বেশি হবে তাহলে কিউও বেশি হবে তার মানে কার্য যেখানে বেশি সেখানে তাপও বেশি। তার মানে কার্য যদি পথের উপর নির্ভর করে, তাপও পথের উপর নির্ভর করবে। সেজন্য তাপও একটা পাথ ফাংশন, কার্য একটা পাথ ফাংশন। বাট এই যে ডেল্টা ইউ মাঝখানে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অবস্থার অপেক্ষক মানে স্টেট ফাংশন। বুঝতে পারছো? তাহলে কার্য ও তাপ একটি এখতিয়ার হয় না, কার্য ও তাপ পথ অপেক্ষক। নেক্সট হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ। দেখো, গ্যাসের আপেক্ষিক তাপ, সলিড বা লিকুইড যদি হয়, কঠিন বা তরলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান স্থির, ফিক্সড। এবং কঠিন তরলের আপেক্ষিক তাপের ক্যালোরিমিতি চ্যাপ্টারে পড়া হয়েছিল কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা টি। তার মানে এস যেটা কিউ বাই এম ইন্টু ডেল্টা টি, এই যে এস, এটাই হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের সংজ্ঞা কি ছিল? কোনো বস্তুর, সেটা তরল হোক কঠিন হোক, গ্যাস না কিন্তু, এখানে কোনো বস্তুর একক ভরের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ লাগে, আমি যদি m1 নিই, ডেল্টাটি যদি 1 নেই, তাহলে একক ভরের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন এস ইকুয়াল টু তখন কিউ হবে, সেটাকে বলা হবে আপেক্ষিক তাপ। কঠিন বা তরলের ক্ষেত্রে এস এর মান এটা ফিক্সড। যেমন তামার আপেক্ষিক তাপ তোমরা জানো 0.09, লোহার আপেক্ষিক তাপ 0.03, তারপরে জলের আপেক্ষিক তাপ 1, বরফের আপেক্ষিক তাপ আমরা 0.5 ধরে অঙ্কগুলি করলাম ক্যালোরিমিতি চ্যাপ্টারে। তার মানে ফিক্সড। তরল বা কঠিনের ক্ষেত্রে আপেক্ষিক তাপ তাহলে ফিক্সড। আর গ্যাসের ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক তাপ নির্ভর করবে প্রসেসের উপর, থার্মোডাইনামিক প্রসেস। থার্মোডাইনামিক প্রসেস মানে তাপগতীয় প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়ার উপর নির্ভর করবে আপেক্ষিক তাপ। কোন প্রক্রিয়ায় তুমি গ্যাসকে নিয়ে যাচ্ছ? তুমি সমচাপ প্রক্রিয়া নিয়ে যাচ্ছ, মানে পরিবর্তন করছো, অবস্থার পরিবর্তন করাচ্ছ তুমি সমচাপ প্রক্রিয়ায়, নাকি তুমি সম আয়তন প্রক্রিয়া, নাকি সমউষ্ণ প্রক্রিয়ায়, নাকি রুদ্ধতাপ প্রক্রিয়ায়? তুমি কোন প্রক্রিয়ায় গ্যাসকে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাচ্ছ, তার উপর নির্ভর করবে আপেক্ষিক তাপ। এবং গ্যাসের আপেক্ষিক তাপ 0 থেকে অসীম পর্যন্ত হয়। দেখো 0 থেকে অসীম পর্যন্ত হয়, আমি উদাহরণ দিচ্ছি বুঝে যাবে। গ্যাসের আপেক্ষিক তাপ যে ফিক্সড হয় না। দেখো এইখানেই মনে করো আমি গ্যাসই ধরে নিচ্ছি, এটা গ্যাসের আপেক্ষিক তাপ ধরে নিচ্ছ এস ইজ ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু ডেল্টা টি ধরে নিচ্ছি। আপেক্ষিক তাপের ক্ষেত্রে একক ভরের গ্যাস নিলাম, ঠিক আছে, একক ভরের গ্যাস নিতে আমার কোনো অসুবিধা নেই। উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি করার জন্য যে পরিমাণ তাপ লাগবে, তাই তো? এমন হতে পারে তুমি তাপ দিয়ে যাচ্ছ আর দিয়ে যাচ্ছ, উষ্ণতা বাড়ছে না। হতে পারে গ্যাসের ক্ষেত্রে তুমি তাপ দিয়ে যাচ্ছ, ওই তাপ নিয়ে গ্যাস কার্য করে যাচ্ছে, মানে প্রসারিত হয়ে যাচ্ছে, উষ্ণতা বাড়াচ্ছে না, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে না। এই দেখো, তুমি তাপ দিচ্ছ আর গ্যাস প্রসারিত হয়ে যাচ্ছে, তার মানে এই দুইটা টার্ম আছে, এটা 0 হতে পারে। গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, মানে উষ্ণতা বাড়ছেই না। তার মানে কি আমি বলতে পারি না 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য তাপ আমাকে অসীম তাপ দিতে হচ্ছে? তাহলে আপেক্ষিক তাপের মান কত হলো? তাহলে আপেক্ষিক তাপের মান অসীম হয়ে যাচ্ছে। 1 2 নম্বর, দেখো আবার গ্যাসের ক্ষেত্রে এটাও হতে পারে, তাপ না দিয়ে তার উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি করে ফেলতে পারি, তাপ না দিয়েও। তার মানে
কিউ এর মান 0 দিয়েও 0 হয়েও উষ্ণতা বৃদ্ধি হতে পারে। আমি গ্যাসকে হঠাৎ করে সংকুচিত করলাম একটু চাপ দিয়ে, সংকুচিত করা মানেই গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বেড়ে যাবে। বাইরে থেকে কোনো তাপই দিলাম না, হঠাৎ করে সংকুচিত করলে উষ্ণতা বাড়বে, হঠাৎ করে প্রসারিত করলে উষ্ণতা, হঠাৎ করে বলছি, উষ্ণতা কমে যাবে। টায়ার বার্স্ট হয়ে গেলে ঠান্ডা হয়ে যায়, উষ্ণতা কমে যায়, হঠাৎ করে গ্যাস প্রসারিত হয়। রুদ্ধতাপ সংকোচনের ক্ষেত্রে গ্যাস গরম হয়ে যাবে, রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে গ্যাস ঠান্ডা হবে। তাহলে তার মানে কি, তাপ না দিয়েও আমরা গ্যাসকে গরম করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে তাপ না দিয়ে মানে কি, কিউ এর ভ্যালু 0, কিউ এর ভ্যালু 0 হয়, তাহলে আপেক্ষিক তাপের ভ্যালু 0। তাহলে দেখো 0 হতে পারে গ্যাসের আপেক্ষিক তাপ, অসীমও হতে পারে। কোনো কোনো প্রক্রিয়া তাহলে 0, কোনো প্রক্রিয়া অসীম, কোনো প্রক্রিয়া একটা ভ্যালু থাকবে, কোনো প্রক্রিয়া স্থির ভ্যালু থাকবে, হয়তো স্থির চাপে করলে একটা ভ্যালু থাকবে, স্থির আয়তনে করলে একটা ভ্যালু থাকবে। বুঝতে পারছো? সেই জন্য ভ্যালু থাকবে কখন কখন, স্থির আয়তনে আর স্থির চাপে। সেই জন্য গ্যাসের আপেক্ষিক তাপ আমরা দুটো পড়বো, একটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, একটা স্থির আয়তনে আপেক্ষিক তাপ। আয়তন স্থির রেখে যদি আমি গ্যাসকে উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে চাই, সেই ক্ষেত্রে একটা স্থির ভ্যালুই লাগবে, নির্দিষ্ট পরিমাণ তাপই লাগবে। আবার চাপকে স্থির রেখে যদি গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাই, সেই ক্ষেত্রেও একটা নির্দিষ্ট পরিমাণ তাপই লাগবে। তার মানে এগুলো স্থির ভ্যালু। তাহলে তখন আমরা ওটাকে বলি সিপি। যখন স্থির চাপে উষ্ণতা বৃদ্ধির জন্য তুমি যে তাপ দিচ্ছ সেটাকে সিপি বলা হবে, মানে স্থির চাপে আপেক্ষিক তাপ। আর এটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। যখন তুমি আয়তন স্থির রাখছো তখন যে আপেক্ষিক তাপ সেটাকে আমরা বলবো স্থির আয়তনে। সেই জন্য গ্যাসের আপেক্ষিক তাপ ভ্যালু পাওয়া যাবে দুটো, যদি তুমি চাপ আর আয়তনকে স্থির রাখো, স্থির চাপে এবং স্থির আয়তনে। সেই জন্য গ্যাসের আপেক্ষিক তাপ আমরা 2 রকম বলি, একটা স্থির চাপে, একটা স্থির আয়তনে। আরেকটা কথা আমি বলি, কঠিন বা তরলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ এস দিয়ে লিখতাম, এখানে আমরা সি দিয়ে লিখছি। তাহলে এখানে আপেক্ষিক তাপকে সি দিয়ে লিখছি। তাহলে যখন চাপ স্থির তখন লিখবো সিপি, যখন আয়তন স্থির তখন লিখবো সিভি। এবার শোনো, আমাদের গ্যাসের চ্যাপ্টারে গ্রাম প্রতি আপেক্ষিক তাপের চাইতে মোলার আপেক্ষিক তাপ বেশি ইম্পর্টেন্ট। এখানে গ্রাম প্রতি আপেক্ষিক তাপ কত সেটা আমাদের ইম্পর্টেন্ট না, লাগবে মোলার আপেক্ষিক তাপ, 1 মোল গ্যাসের আপেক্ষিক তাপ। এখানে 1 গ্রাম গ্যাসের আপেক্ষিক তাপ এই সূত্র দিয়ে বললে, বা 1 গ্রাম পদার্থের জন্য, একক ভরের পদার্থের, আমি এখানে আপেক্ষিক তাপের সংজ্ঞা আমি কি বলবো, একক ভরের পদার্থ বলবো। আর গ্যাসের ক্ষেত্রে একক ভরের তুমি বলতেই পারো, কিন্তু দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। গ্রাম প্রতি আপেক্ষিক তাপ গ্যাসের ক্ষেত্রে সেটা খুব একটা কাজে লাগে না, মোলার আপেক্ষিক তাপটা কাজে লাগে। মোলার মানে হচ্ছে এখানে এম না, তাহলে 1 মোল গ্যাসের, 1 মোল যদি গ্যাস নাও সেই ক্ষেত্রে আপেক্ষিক তাপ নিশ্চয়ই সি ইজ ইকুয়াল টু কিউ বাই, গ্যাসের ক্ষেত্রে তাহলে মোলার আপেক্ষিক তাপ নিশ্চয়ই সি ইজ ইকুয়াল টু কিউ বাই এন ডেল্টা টি লিখবো, এন লিখবো এম এর জায়গায়। তাহলে এটা 1 মোল গ্যাস হলে এটাকে আমরা বলছি মোলার, আর এটাকে বলছি আমরা গ্রাম প্রতি আপেক্ষিক তাপ। অনেক সময় ছোট হাতের সি দিয়ে লিখে গ্রাম প্রতি প্রকাশ করে, এটা ছোট হাতের সি মনে করো কিউ বাই এম ডেল্টা টি, এটা গ্রাম প্রতি আপেক্ষিক তাপ। আর বড় হাতের সি লিখে এটা মোলার আপেক্ষিক তাপ এভাবে প্রকাশ করে। তাহলে আমি গ্রাম প্রতি আপেক্ষিক তাপ আবার বলছি না, কারণ এটা কঠিন পদার্থের যে আপেক্ষিক তাপের সংজ্ঞা ছিল ওই রকমই হবে। 1 গ্রাম গ্যাসের, একক ভরের গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধি করতে স্থির চাপে যে পরিমাণ তাপ দিতে হবে তাকে বলা হবে স্থির চাপে আপেক্ষিক তাপ, গ্রাম প্রতি আপেক্ষিক তাপ। আর আয়তন স্থির রেখে যে তাপ লাগবে সেই ক্ষেত্রে আমরা স্থির আয়তন আপেক্ষিক তাপ বলবো। আর আমাদের এখানে একবারে আমরা মোলার আপেক্ষিক তাপটি লিখি। তাহলে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে, এখান থেকে আমরা মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা দিব। এখান থেকে 1 মোল গ্যাসের এন এর ভ্যালু 1 নিব, উষ্ণতা বৃদ্ধি 1 নিব, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ আসছে। এই কিউটা একবার স্থির চাপে দিচ্ছে, একবার স্থির আয়তনে দিচ্ছি। যখন স্থির চাপে দিচ্ছি তখন আমি সিপি বলবো, যখন স্থির আয়তনে দিচ্ছি তাপ তখন আমি সিভি বলবো। আচ্ছা, এইবার আমি আপেক্ষিক তাপের সংজ্ঞাতে আসি। 1 নম্বর, আমরা কিন্তু মোলার আপেক্ষিক তাপই পড়বো, গ্রাম প্রতিটা আর বললাম না। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তাহলে এটাকে আমরা লিখবো সিপি দিয়ে। সংজ্ঞা কি হবে, স্থির চাপে 1 মোল গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন তাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে 1 মোল গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধিতে
যে তাপ প্রয়োজন, এটা কিছু না, এটা প্রয়োজন, তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক বলে। তার মানে সিপি ইজ ইকুয়াল টু কিউ এট কনস্ট্যান্ট প্রেসার, কিউপি দিয়ে দিলাম, এনডিটি। আচ্ছা, ঠিক একই রকম ভাবে সংজ্ঞাটা দিয়ে নিই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। দেখো, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা সিভি দিয়ে লিখব। একই রকম তুমি স্থির আয়তনে 1 মোল গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন তাকে স্থির আয়তনে আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ সিভি ইজ ইকুয়াল টু, ও আচ্ছা, এখানে ডি কিউ দিলাম না, ডি কিউ ভি বাই এন ডিটি, ওটাও ডি কিউ করে দাও। নিচে ডিটি লিখছি, ওটাও আমরা ডি কিউ করে দিচ্ছি। ডিটি লেখা হচ্ছে, তাহলে এটাও ডি কিউ আর পি। এবার একটু কথা আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তোমাদের বলা হলো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডাব্লিউ, কার্য। তুমি এখানেও ডাব্লিউ লাগাতে পারো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, যখন আয়তন স্থির থাকবে গ্যাস কোনো কার্য করে না। আয়তন যদি স্থির থাকে তাহলে এটা জিরো, তাহলে এইটা যদি জিরো হয় তাহলে ডিকিউ এর ভ্যালু কত, ডিউ লেখা যাবে। তাহলে আমি লিখতেই পারি ডিকিউ হোয়েন ভি কনস্ট্যান্ট, এটা ডিউ এর সমান হবে, লিখতে পারি না? তাহলে দেখো সিভির ফর্মুলাটা কিন্তু আমরা একটু চেঞ্জ করে ফেলতে পারি, ডিউ বাই এনডিটি। সিভির ফর্মুলা এইভাবে আমরা লিখতে পারি। গেল আমাদের সিভির ফর্মুলা, দুইটাই মনে রাখো। এবার যদি বলা হয় মোলার আপেক্ষিক তাপের একক কি, মোলার আপেক্ষিক তাপের একক, দেখো গ্রাম প্রতি আপেক্ষিক তাপের ক্ষেত্রে এস বা সি তুমি যাই বলো, ডিকিউ বাই এম ডিটি, এটা আমরা গ্রাম প্রতি আপেক্ষিক তাপ বলছি। জুল পার কেজি, গ্রাম প্রতি না তো, একক ভরের, জুল পার কেজি পার কেলভিন। আর এইখানে নিশ্চয়ই জুল পার মোল পার কেলভিন একক, তাহলে এসআই পদ্ধতিতে জুল পার মোল পার কেলভিন, অথবা ক্যালোরি পার মোল পার কেলভিন, এটাও তো হতে পারে। ক্যালোরি তাপের একক যদি আমরা ক্যালোরি বলি, ক্যালোরি পার মোল পার কেলভিনও হতে পারে, পার ডিগ্রি সেলসিয়াসও হতে পারে, ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস এটাও হতে পারে, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 পার মোল, এটাও হবে ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, এটাও হতে পারে আপেক্ষিক তাপের একক। তাহলে এটা একদম, এটা এসআই একক, জুল পার মোল পার কেলভিন, ওটাই বেশি কাজে লাগতে পারে আমাদের। তাহলে আমরা মোলার আপেক্ষিক তাপ শিখলাম। এবার সেই যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, সেটা বললাম তোমাদের 2-3 বার, এবার একটু লিখে দিচ্ছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এত বড় কথা বারবার না লিখে এটা আমি একটা শর্ট ফর্ম ইউজ করব, FLOT, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, ফ্লোট হচ্ছে বাহ্যিক কার্য করতে সক্ষম এরকম একটা সংস্থাকে যদি বাইরে থেকে তাপ সরবরাহ করা হয়, তাহলে ওই সংস্থার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে ওই তাপ দিয়ে, এবং সংস্থাটি কিছু কার্য করবে, দুই অংশে ব্যয় হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখি বাহ্যিক কার্য করতে সক্ষম কোন সংস্থাকে তাপ প্রদান করলে
ওই তাপ এর একটি অংশ সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং অপর অংশ দ্বারা সংস্থাটি কার্য সম্পন্ন করে। আমি যদি ডিকিউ ইজ ইকুয়াল টু, ডিকিউ হচ্ছে সংস্থা দ্বারা শোষিত তাপ, মানে আমাদের সাপ্লাইড যে তাপ, প্রদান করা তাপ, আর যদি ডিইউ সংস্থার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়, এটা তাপমাত্রা বাড়লেই বাড়বে, শক্তি বৃদ্ধি হয়, এবং ডিডব্লিউ যদি সংস্থা দ্বারা কৃতকার্য হয়, সম্পন্ন হয়, তাহলে এখানে সামনে যদি করে দেই, তবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী, ফ্লোট অনুযায়ী আমি লিখবো কিন্তু ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এটাকেই আমরা বলছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটাই তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। শোনো, এখানে পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে আমাদের। ডিকিউ কখন পজিটিভ? যখন সংস্থাকে তাপ দেওয়া হবে, সংস্থা যখন তাপ শোষণ করবে তখন ডিকিউ এর ভ্যালু পজিটিভ। সংস্থা যখন বর্জন করবে তাপ, তখন ডিকিউ এর ভ্যালু নেগেটিভ। ডিইউ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, যদি উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা যদি সংস্থার বৃদ্ধি পায় তবেই ডিইউ পজিটিভ। আর ডিডব্লিউ সংস্থার যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে ডিডব্লিউ পজিটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে ডিকিউ কখন পজিটিভ হচ্ছে? পজিটিভ কখন হবে? যদি সংস্থা তাপ গ্রহণ করে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ডিইউ পজিটিভ হবে, ডিইউ পজিটিভ যদি সংস্থার তাপমাত্রা বৃদ্ধি পায়, তার মানে হ্রাস পেলে ডিইউ নেগেটিভ। 3 নম্বর, কার্য পজিটিভ হয় যদি আয়তন বৃদ্ধি পায়। এবার তার উল্টো হলেই নেগেটিভ হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যদি অঙ্ক আসে, খেয়াল করতে হবে সংস্থাকে তাপ দেওয়া হচ্ছে না, সংস্থা থেকে তাপ বের করে নেওয়া হচ্ছে। গ্যাস দ্বারা কার্য ইম্পর্টেন্ট। এখানকার এই চ্যাপ্টারের তাপগতিবিদ্যার যে কার্যের ব্যাপারটা, এটা বেশ যথেষ্ট ইম্পর্টেন্ট। পরের হেডিং, গ্যাস দ্বারা কৃতকার্য। আচ্ছা, আমরা একটা সিলিন্ডারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস নিলাম এবং এই গ্যাসটা পিস্টন দ্বারা আবদ্ধ। এটা একটা পিস্টন, এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, হ্যাঁ এটা পিস্টন, এবং ঘর্ষণবিহীনভাবে এটা চলতে পারে। গ্যাসের চাপ মনে করো পি। গ্যাস কি করবে? এই পিস্টনের উপর বল প্রয়োগ করবে, মানে চাপ ক্রিয়া করবে। এই বল প্রয়োগ করার ফলে এই পিস্টন কিছুটা সরে আসবে। সাপোজ পিস্টন এখানে সরে আসলো, দ্বিতীয় পজিশন, এটা এ বি পজিশনে ছিল আগে পিস্টন। গ্যাস চাপ প্রয়োগ করবে, মানে বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করে এই গ্যাস প্রসারিত হলো, তার মানে এ ড্যাশ বি ড্যাশ পজিশনে এখন পিস্টন চলে আসলো, মানে আয়তন বৃদ্ধি পেল। আচ্ছা, এই দূরত্ব যেটা সরলো সেটা মনে করো ডিএক্স। গ্যাস দ্বারা কার্য যদি বলা হয়, কার্যের সূত্র এফ ডিএস কস থিটা। গ্যাস দ্বারা পিস্টনের ডিএক্স সরণের জন্য কার্য, পিস্টনের ডিএক্স সরণের জন্য কার্য নাম দেব ডিডব্লিউ, স্মল কার্য। সেটা হচ্ছে বল ইন্টু সরণ, কার্যের সূত্র। বল বলতে এখানে এফ, আচ্ছা বল সরণ আবার কস থিটা, কিন্তু এখানে তো থিটা মানে বলের অভিমুখ আর সরণের অভিমুখ একই দিকে আছে, কস থিটা মানে ওয়ানই হচ্ছে।
সেজন্য বল ইন্টু সরণ নিলেই হবে। তাহলে এফ ইন্টু সরণ বলতে ডিএক্স। এবার বল কত, এফ ইজ ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল, পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এদিককার যে ক্ষেত্রফলটা সেটা এ ধরলাম, ইন্টু ডিএক্স। বল ইজ ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা আমরা প্রয়োগ করলাম। চাপ হচ্ছে পি, ক্ষেত্রফল হচ্ছে এ, এটা আমরা ধরলাম। তাহলে ডিডাব্লিউ আমাদের দাঁড়াচ্ছে পি, তো পি এ ইন্টু ডিএক্স, এই দুটোর গুণফল হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু এ কিন্তু দেওয়ার নাম দেওয়া, আবার এই পিস্টনের নাম দেওয়া আছে এ, এখানে তা না, কিন্তু এখানে ক্ষেত্রফল। একটা কাজ করি, তাহলে এটা এ ড্যাশ বি ড্যাশ দিয়ে দিই, আর এটা ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ দিলাম, কারণ এ এখানে ক্ষেত্রফল হিসাবে ধরা হলো। এ মানে এটার পিস্টনের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, মানে হচ্ছে এই যে এইটুকু আয়তনকে বোঝাচ্ছে, এইটুকু যে আয়তন এ ইন্টু ডিএক্স, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এই ক্ষেত্রফলটা এ মনে করো, আর দৈর্ঘ্যটা মনে করো ডিএক্স। তাহলে আয়তন কত হলো, পাই আর স্কোয়ার ডিএক্স, পাই আর স্কোয়ার মানে এখানে এ, তাহলে এ ডিএক্স হচ্ছে আয়তন, এই আয়তনটাকে আমি ডিভি, ক্ষুদ্র আয়তন আমরা ধরবো, এ ডিএক্স কে আমরা ধরছি ডিভি। তাহলে ক্ষুদ্র আয়তন পরিবর্তনের জন্য কার্য এটা। এবার আয়তনের পরিবর্তন যদি ভি1 থেকে ভি2 হয়, প্রথমে ভি1 পরে ভি2, তাহলে মোট কার্য, গ্যাস যে মোট কার্য করবে সেটা কিন্তু হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ইন্টিগ্রেশন করতে হবে এটাকে, পি ডিভির ইন্টিগ্রেশন হবে, সেটা একটা আয়তন ভি1 থেকে ভি2 পর্যন্ত, এইটাকে আমরা বলবো তাহলে মোট কার্য। এই যে ফর্মুলা দেখতে পাচ্ছ, এইটা গ্যাস দ্বারা কার্য এর জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলা মানে এই ফর্মুলা সবসময় কাজে লাগবে আমাদের, তার মানে এখান থেকেই সমস্ত রকম কার্য হিসাব করব। সমস্ত রকম বলতে কিছুক্ষণ আগেই বলা হলো থার্মোডাইনামিক প্রসেস বা তাপগতীয় প্রক্রিয়া যেগুলো আছে, বিভিন্ন প্রকার প্রক্রিয়ার কথা বললাম, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, আইসোথার্মাল সমউষ্ণ প্রক্রিয়া, তারপরে হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। এক একটা প্রক্রিয়ার ক্ষেত্রে কার্যের এক একটা মান হবে। আমাদের স্টার্ট হবে সমস্ত কার্য এখান থেকে, জেনারেল সূত্র, হ্যাঁ, তারপরে স্পেশাল কেস চলে যাবে, সমউষ্ণ প্রক্রিয়া কত হবে, সমচাপ প্রক্রিয়া কত হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে কার্যের কিন্তু আসল সূত্র এটা। এবং শুধু এটা না, যদি পিভি গ্রাফ হয়, এটা আমার লাগবে না, পিভি গ্রাফ মনে করো আছে, ধরো আমি যে কোনো একটা পিভি গ্রাফ ড্র করলাম, যে কোনো শেপেরই হতে পারে, ধরো এটাই পিভি গ্রাফ। এই পিভি গ্রাফ স্টার্ট হচ্ছে এখান থেকে, আমি একটা তীর চিহ্ন দিলাম, এখানে শেষ হচ্ছে প্রাথমিক, এইদিকে যদি ভি হয় এটাকে আমরা প্রাথমিক আয়তন ভি1 বলছি, এখানে শেষ হচ্ছে তার মানে এখানে অন্তিম আয়তন এইটুকু ভি2 বলছি, আর এদিকে পি নেওয়া হচ্ছে। দেখো ইন্টিগ্রেশন পিডিভি কথার অর্থ এই সমগ্র ক্ষেত্রফল, নিচের যে ক্ষেত্রফলটা তাকেই বোঝাবে। কারণ আমি যদি এখানে ছোট্ট একটা আয়তন নেই ডিভি, ছোট মানে দৈর্ঘ্যটা খুব ছোট, আর এইটুকু যদি আমি বলি পি, পি ইন্টু ডিভি করলে এই ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে ডিভি, এইটুকু দৈর্ঘ্য এইটুকু হচ্ছে পি, পি ডিভি করলে এই ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে। এরকম ছোট ছোট ক্ষেত্রফল যোগ করতে হবে ভি1 থেকে ভি2 পর্যন্ত, এই ক্ষেত্রফল সমস্ত ক্ষেত্রফল যোগ করলে, যোগ করা মানে হচ্ছে পিডিভির ইন্টিগ্রেশন। তাহলে পিডিভির ইন্টিগ্রেশন করলেই ভি1 থেকে ভি2 পর্যন্ত, মানে এই ছোট ছোট ক্ষেত্রফল যোগ করলেই আমরা এরিয়াটাই, সমগ্র এরিয়াটাই পাবো, সমগ্র ক্ষেত্রফলটাই পাবো। তাহলে এই যে সমস্ত ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছি সেটাই ইন্টিগ্রেশন পিডিভি। তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলবো কার্য ডাব্লিউ, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন পিডিভি ভি1 থেকে ভি2। তার মানে পিভি লেখচিত্রের নিচের ক্ষেত্রফল, নিচের মানে ভি অক্ষের সাথে নিচের ক্ষেত্রফল লিখলাম, এরিয়া আন্ডার কার্ভ বলে ইংরেজিতে, নিচের ক্ষেত্রফল। নিচের ক্ষেত্রফল বলতে আবার এইদিকে পি থাকলো তখন আবার নিচে হবে না, তখন আবার এদিকের ক্ষেত্রফল নিতে হবে। আমি সেই জন্য লিখছি পিভি লেখচিত্রের, আমি তো ভিপি লেখচিত্র যদি হয় আবার, তাহলে নিচের ক্ষেত্রফল হবে না, তখন এদিককার ক্ষেত্রফল হবে। তার মানে এখানে ঠিকই আছে, পিভি লেখচিত্র যদি হয় তাহলে নিচের ক্ষেত্র। তাহলে এটা দিয়ে আমরা কার্য বের করব। দেখো এবার আমি তোমাদের জাস্ট কার্য বের করার কিছু কনসেপ্ট আমি দিচ্ছি, খুব সহজেই বুঝে যাবে কার্য বের আমরা কিভাবে করতে পারি। এবার ধরো আমি
পি লিখেছি, উপর দিকে পি, মনে মনে রাখবে সবসময়, আমি যদি আমার লেখা নাও হয়, এদিকে পি এদিকে পি। আমাকে একটা লেখচিত্র বলল এরকম, ধরো এটুকু 2 3, এটুকু 4, এটা 0, এটা মিটার কিউবে, আর এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে 1 2 নিউটন, মানে পাস্কাল আর কি, নিউটন পার মিটার স্কোয়ার। চাপটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আয়তনটা মিটার কিউবে। এখান থেকে বুঝতে পারছো? এখন বলো এখানে কার্য কত হবে? আগেই বলা যাবে না, কারণ আমার এখনো ফিগার ইনকমপ্লিট আছে, কারণ আয়তন বাড়ছে না কমছে সেটা এখন আমি দিই নাই, এইটা ইম্পর্টেন্ট, আগে ওটা দেখতে হবে। আয়তন আমি ধরে নিচ্ছি বাড়ছে, এই দিকে তীর চিহ্ন, তার মানে আয়তন বাড়ছে। এবার তাহলে কার্য কত? জাস্ট নিচের যে ক্ষেত্রফল সেটাই, এই যে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে আমাদের, এই ক্ষেত্রফলটাই হচ্ছে গ্যাস দ্বারা কার্য হবে, মানে কার্য পজিটিভ হবে। তাহলে পজিটিভ তো হচ্ছেই, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যটি প্রস্থ, ধরো এই দৈর্ঘ্যটা কত 2, এটা 6 দাও, এটা 2 4, এটা 6, তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আমার 2 থেকে 6 মানে 4, আর এইদিকে এদিকে হচ্ছে 2, তো 4 × 2 এত জুল, মানে 8 জুল, পজিটিভ 8 জুল। এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ দেখো, আমাকে বললো গ্রাফটা এরকম গিয়ে আবার এরকম আসলো। এটা মনে করো সাপোজ এটা 2, এটা 1, এটা 1, আচ্ছা 2 4 6 ভি মিটার কিউবে আর পি পাস্কালে। আমি এইখান থেকে এর থেকে আমি এই বিতে আসলাম, এর থেকে বিতে আসলাম, গ্রাফটা হচ্ছে এইটুকু। তুমি এখানে একটা নাম দিতে পারো তোমার সুবিধা হলে, এসি নাম দিতে পারো, এ সি বি পথে এর থেকে বি আসলাম, কার্য কত হবে? যে কটা পথে গেছে সবগুলো পথের কার্য যোগ করতে হবে। দেখো এর থেকে যখন সিতে যাচ্ছে আয়তনের পরিবর্তন হচ্ছে না, এর থেকে সি যাওয়ার জন্য আয়তনের কোনো পরিবর্তন নেই, তাহলে কার্য আয়তনের পরিবর্তন না হলে 0। সি থেকে যখন বিতে আসছে তখন কার্য হচ্ছে এই ক্ষেত্রফল, আর তাহলে এটা ডাব্লিউ সিবি, সিবি, হ্যাঁ বলো ডাব্লিউ সিবিটা কত হবে? মাইনাস হবে, মাইনাস হবে, আর ক্ষেত্রফল বলো, ক্ষেত্রফল হচ্ছে এটুকু 4 আর 2 8, 8 জুল। এবার মোট কার্য মানে এর থেকে বি, সুতরাং আমি লিখবো ডাব্লিউ এ থেকে বি মানে হচ্ছে ডাব্লিউ এসি প্লাস ডাব্লিউ সিবি, এই পথের কার্য যোগ এই পথের কার্য। এবার এসির জন্য কার্য তো 0, আর এটার জন্য কার্য -8, মানে টোটাল কার্য -8 জুলই হবে। তার মানে আসলে এইটার জন্য, এটা তোমাকে, এটার জন্য কোনো কার্য নেই, কার্য শুধু এদিকের জন্য। এবার এই ভ্যালুগুলো দেওয়া আছে, মনে করো 2 4 6, 2 4 6 পি এটিএম এ, আর ভি মনে করো মিটার কিউবে। এর থেকে ডিতে আসলো কার্য। আগে তুমি কি করবে, দেখো ডাব্লিউ টোটাল কার্য, ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বিসি প্লাস ডাব্লিউ সিডি, তিনটা কার্য যোগ হবে। আচ্ছা ডাব্লিউ এ বি মানে বলো দেখি, এর থেকে বিতে যাওয়ার জন্য কার্য টোটাল এরিয়া, এখানে ভুল যেন না হয়, টোটাল এরিয়া প্লাস তা মাইনাস প্লাস, টোটাল এরিয়া বলতে হচ্ছে এদিকে 6 আর এদিকে 4, 6 × 4
প্লাস ডাব্লিউবিসি এর জন্য কার্য হবে না, প্লাস ডাব্লিউসিডি মাইনাস উল্টা দিকে আয়তন কমছে। কোন এরিয়া? নিচের এরিয়া। নিচের এরিয়া মানে এই গ্রাফের নিচের এরিয়া। এই গ্রাফের নিচের এরিয়া মানে হচ্ছে এদিকে 4 আর এদিকে 2, 4 গুণ 2, এইটা হচ্ছে। কিন্তু একক খেয়াল করতে হবে কিন্তু। আচ্ছা আগে করে নেই, এটা 24 মাইনাস 8 16 একক। দেখো এটিএম মিটার কিউব আছে, তুমি পাস্কাল ইন্টু মিটার কিউব করলে তো জুল আসবে। এটিএম কে পাস্কাল করার জন্য 16 যা আছে 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করলেই পাস্কাল হয়ে যাবে। তাহলে পাস্কাল মিটার কিউব হলো, পাস্কাল মিটার কিউব মানে জুল, মানে 16 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। তবে টোটাল কার্য আমাদের দাঁড়াচ্ছে 16 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল হলো। আমি এই ছবিটাই আরেকটা কপি করে আমি ওখানে মনে করে নিলাম, শুধুমাত্র একটা এক্সট্রা দাগ দিয়ে দিলাম। ডি থেকে এ পর্যন্ত আমাদের ক্লোজড লুপ হলো। ঘটনা বুঝছো? এইরকম যদি হয়, খেয়াল করো কি বলছি, মনে করো এরকম হলো আর কি, এ বি সি ডি হয়ে আবার এতে দেখো তীর চিহ্ন। আচ্ছা আমি তীর চিহ্ন এবার এইভাবে দিচ্ছি, কার্য কত হবে? ঠিক একই রকম ভাবে তুমি এর থেকে আবার এতে ফিরে আসছো। তুমি কি করবে? আসলে তোমার তো করার উচিত W ইজ ইকুয়াল টু WAD প্লাস WDC প্লাস WCB প্লাস WBA এরকম দেওয়া আছে। আচ্ছা এডির জন্য কার্য কত? 0। আর এই ভ্যালুগুলো মনে করো একটা কিছু ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি এটা 2, এটা 6, এটা 2, এটা 6, সব এটা মনে করো পাস্কালেই আছে চাপ, আর দিকে মনে মিটার কিউবই আছে। এডি হলো। এবার ডিসি, হ্যাঁ ডিসি কার্য প্লাস না মাইনাস? প্লাস। প্লাস এটা কত হবে? এটা 4 ইন্টু 2, 4 ইন্টু 2। সিবির জন্য কার্য 0, আর এটার জন্য কার্য মাইনাস, আয়তন কমছে মাইনাস। কোন এরিয়া? এরিয়া হচ্ছে নিচের পুরোটা এরিয়া। নিচের পুরোটা এরিয়া মানে হচ্ছে এদিকে 4 আর এদিকে কত? 6, 4 ইন্টু 6। ব্যাপারটা এরকম। তাহলে দেখো 4 দুগুণে 8 মাইনাস 24 মাইনাস 16 জুল। আচ্ছা আমি এখানে তোমাদের একটা শর্ট ট্রিক বলে দিই। যখন ক্লোজ লুপ থাকবে, বদ্ধ লুপের ক্ষেত্রে, বদ্ধ লুপের ক্ষেত্রে দেখো এটা খেয়াল করে দেখো, এই লুপের ক্ষেত্রফলই আছে 16, এটাও কত? 4, তাই না? এটাও কত? 4 4, দেখো লুপের ক্ষেত্রফলই আসলো। বদ্ধ লুপ যদি হয় জাস্ট লুপটার ক্ষেত্রফল করলেই হবে। এবার লুপটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় কার্যটা নেগেটিভ, আর লুপটা যদি ক্লকওয়াইজ হয়, এই ট্রিক তোমাদের একটু লিখে দিচ্ছি। পিভি লেখচিত্র, এটা নোট, লেখচিত্র বদ্ধ লুপ হলে কার্য সমান সমান লুপের ক্ষেত্রফল। এটা তো হবেই। এবার লুপ যদি ডিরেকশন গুলো যদি ক্লকওয়াইজ হয় তাহলে কার্য কি হবে? পজিটিভ। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় ACW তাহলে কার্য নেগেটিভ। পরিষ্কার? এর থেকে বিতে গিয়ে আবার এতে ফিরে আসলো, কার্য পজিটিভটা নেগেটিভ সেটাই বলো, পজিটিভ কার্য। কারণ অ্যাকচুয়ালি পজিটিভটা বেশি, নেগেটিভটা কম, তার পজিটিভ হবে। আবার লুপ যদি আমি একই জিনিস দিয়ে যদি আমি লুপ উল্টিয়ে দেই, এ বি, এই যে এইভাবে গিয়ে এইভাবে আসলো, তাহলে এইবার কার্য হচ্ছে নেগেটিভ, নেগেটিভ কার্য, আর এটা হচ্ছে পজিটিভ কার্য। ব্যাপারটা এটা। তাহলে কার্য বের করা বুঝতে পারলে, যেরকম যে কোনো ফিগার দেখ না কেন, একটা হোমওয়ার্ক থাকলো, ভি মিটার কিউবতে, পি পাস্কালে, এটা
ধরো 2 4 6, এটা 1 2 3 পাস্কাল। আচ্ছা, কার্যটা লুপটা এরকম আছে, এর থেকে বিতে গিয়ে সিতে গিয়ে আবার এতে ব্যাক। এস ডাব্লিউ এটা খুব ইম্পর্টেন্ট টপিক, কার্য বের করা। যে কোনো ফিগার পিভি গ্রাফ দেওয়া থাকলে কার্য আমরা সহজেই বার করতে পারবো। মনে রাখো পিভি গ্রাফের লেখচিত্রের ক্ষেত্রফল, আবার অন্য গ্রাফ হলো লেখচিত্রের ক্ষেত্রফল দিয়ে করে ফেলবা। ভিটি লেখচিত্র আছে, তোমাকে কার্য বের করে দিয়েছে, তুমি ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল বার করে, তাহলে হবে না। তখন আবার অন্য পদ্ধতি পরে শেখাবো, আগে সব পদ্ধতি এগুলো হয়ে যাক, আর থার্মোডাইনামিক প্রসেসগুলো হয়ে যাক আগে, তারপরে ভিটি লেখচিত্র থেকে কার্য বের করবো কি করে। তাহলে সেটাকে আমরা বুঝতে হবে কোন প্রসেস, এবার কোন প্রসেসে কি কার্য সেই সূত্র জানতে হবে আমাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে, আবার পরের ক্লাসে দেখা হবে।